ইউএসএতে কানাডা। সন্ধ্যা সাত সন্ধ্যা 7টার পর মানে উনি সকাল 7টার আগে ঘুম থেকে উঠে ভোরবেলা উনি কথা বলবেন। মানে ওটা কানাডা না ইউএসএ জানেন কিছু? ইউএসএ রাত 3:45। রাত 3:45 মানে ওর ওখানে বিকাল বিকাল। হ্যাঁ, ওর ওখানে বিকালের দিকে মানে অফিস শেষের দিকে যা নক দিছে। ইউএস এর ক্লায়েন্ট এরকম টাইমে নক দিবে, আমি বলি ওরা অফিস শুরু করবে সকালবেলা, সকালবেলা থেকে সারাদিন শর্ট করবে যে কোন কোন জিনিস ও ফাইবারে আপ করবে। হ্যাঁ, পরে অফিস থেকে বের হওয়ার আগে আগে, দুপুরের পরে বের হওয়ার আগে আগে ও তখন নক দেওয়া শুরু করবে, শর্ট করে কাকে কাকে কাজ দিল ওই কাজ দিয়ে ওর কার্ড থেকে টাকাটুকু আপলোড করে অফিস থেকে বের হয়ে না। জীবনও না, জীবনও না। আমি আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, ওই কোম্পানিতে আসছিল আপনার নেসলের যে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ছিল, ওই নেসলের কান্ট্রি ডিরেক্টর ওই কোম্পানিতে অফিস করছে 6 মাস, বাংলাদেশি কোম্পানি, নেসলের পারমিশন নিয়ে আসছে যে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করতে আসছিল সে। হ্যাঁ, তো সেখানে আসার পরে এই বা লোকাল কোম্পানির লোকজন তার সাথে মানে লোকাল কোম্পানির লোকের সাথে মিটিং করে, বোঝার চেষ্টা করে যে এরা কীভাবে কাজ করে। তো একজন খুব অতি উৎসাহী থাকে না, একবারে সালাম দিতে গেছে, যাই বলছে স্যার আমি তো সেই সকাল 8টায় আসি রাত 8টায় বাসায় যাই। বলো কি তুমি, বলো কি তুমি সকাল 8টায় এসে রাত 8টায় বাসায় 12 ঘন্টা কাজ করো। এরপর সে খাতা কলম নিয়ে বসছে। আচ্ছা সকাল 8টায় আসলা, আসার পর কি করো, কি কাজ করো? এই শুধু তার সাথে 12 ঘন্টার হিসেব নিতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে। তারপর কি করো? এই 10 মিনিটে এই কাজ করি, তারপর আধা ঘন্টা এই কাজ করি, এইভাবে তাকে ঠিক 12 ঘন্টার হিসাব 2 ঘন্টা ধরে নেওয়ার পর বলছে যে ইউ আর জাস্ট গুড ফর নাথিং, তুমি সারাদিনে যত 12 ঘন্টা যত কাম করো 2 থেকে 3 ঘন্টার কাজ। মানে তুমি হচ্ছে টোটালি একটা আনস্কিল লোক। তুমি এই যে সন্ধ্যা রাত 8টা পর্যন্ত বসে থাকো, এই রাত 8টা পর্যন্ত বসে থাকা হচ্ছে মানে টোটালি একটা মানে কি বলবো, কোনো কাজই তুমি করো না। আমাদের লোকাল কোম্পানির মালিকরাও মনে করে কি যে 7-8টা পর্যন্ত বসে আছে, না জানি কাজ করে ফাটাই দিতেছে, ও আসলে সারাদিন কোনো কাজই করে না। হ্যাঁ, বসে রাখে। যেমন আমি ওই কোম্পানিতে চাকরি করতাম, ওই কোম্পানির অফিস টাইম ছিল 5টা পর্যন্ত, কিন্তু অফিসের গাড়ি ছিল কটা জানেন? অফিসের যে বাসটা ছাড়ে এটা ছিল সন্ধ্যা 7টায়। মানে তার ধারণাই হচ্ছে যে ও অফিসে বসে আমি রাখতে পারলেই মনে করে যে সে খুব। আরেকটা জিনিস দেখেন, এটা কনজিউমার প্রোডাক্ট, সেম কোম্পানি বিক্রি করে কে? ইউনিলিভার। ইউনিলিভারের অফিস উইকলি 5 দিন, তাই না? এদের অফিসটা 6 দিন, একদিন কম অফিস করে ওরা, প্লাস ওরা টাইম টু টাইম অফিস আসে, অফিস থেকে চলে যায়। তো ওদের প্রোডাক্টের কাছে তো আপনি ধারের কাছেও যেতে পারেন না, ওরা কেমনে পারে? হুম, আচ্ছা আচ্ছা। হুম, হায় হায়, একই অবস্থা আপনার? কেমন হয়েছে এটা? আন্দোলনে যায় নাকি? আমি বলতেছি কি আন্দোলন যায় নাকি? কাউকে বাড়ি দিতে যায় হয়েছে না বাড়ি খাইছেন, কোনটা খাইছে? আচ্ছা। হুম। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম বলেন তো? আমরা লাস্ট ক্লাসে অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছিল আমাদের, তাই না? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তারপর সেটার মানে ওপেনিং ব্যালেন্সটা দেওয়াটা, হ্যাঁ? ওটা যাবো ওটা যখন ট্রানজ্যাকশন আসবে তখন যাবো।
ব্যাংকের ওপেনিং ব্যালেন্স আপনাদেরকে ওটা তো দেখাবো, আমি জাস্ট বলে দিই। ব্যাংকের ওপেনিং ব্যালেন্স আমরা ইয়েতে দিছি কীভাবে, কুইক বুকে দিছি কীভাবে, অ্যাকাউন্টটা যখন ওপেন করছি তখন ওপেনিং ব্যালেন্স দিছি। বাট আবার আবার কি করছি, আরে দেখেন আবার কি করছি, যদি ওপেনিং ব্যালেন্স ভুল থাকে বা ওটা সঠিক না থাকে তাহলে আমরা এডিটে গিয়ে ওই অ্যাকাউন্ট হিস্ট্রিতে গিয়ে চেঞ্জ করতে পারছি। আরেকটা কাজ করতে পারছি কি, যেটা আমি এখন দেখাই নাই বাট আপনারা বললেই বুঝবেন, সেটা হলো আমরা জার্নাল দিয়েও করতে পারতাম। ওপেনিং ব্যালেন্স লিখে জার্নাল দিয়েও করতে পারতাম। জেরোতে আপনি ব্যাংকের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো ব্যাংক, ক্রেডিট কার্ড, এগুলোর ওপেনিং ব্যালেন্স দিতে গেলে আপনাকে করতে হবে কি, এই যে এখানে দেখেন স্পেন্ড মানি আর রিসিভ মানি। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে স্পেন্ড মানি দিয়ে করতে হবে, আর ব্যাংকের ক্ষেত্রে রিসিভ মানি দিয়ে করতে হবে। আচ্ছা, স্পেন্ড মানি আর রিসিভ মানি বলতে কি বোঝান? স্পেন্ড বলতে টাকা খরচ, রিসিভ মানি বলতে টাকা আসছে। তো ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি রিসিভ মানি করেন, এটা কেমনে করেন এটা আমি পরে দেখাবো। আমি জাস্ট এখন আপনাদেরকে ধারণা দিচ্ছি। হ্যাঁ, যখন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ মানি করবেন তখন সেটা করতে হবে ওপেনিং ব্যালেন্স হিসেবে, ওই টাকাটা রিসিভ মানি করতে হবে, তাহলে আপনি ওপেনিং ব্যালেন্স দিতে পারবেন। জেরোতে কিন্তু যখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলছি তখন কি আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়ার কোনো জায়গা ছিল? ছিল না। না, ওটা ওপেনিং ব্যালেন্স নামে এখানে একটা জিনিস আসবে, সেটা বলি। আপনার আসবে কাস্টমারের নেম, মানে কন্ট্যাক্ট যেটা আছে আমাদের এখানে, তো আর কাস্টমার সাপ্লাই আলাদা এখনো হয় নাই, এখানে আছে কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট লিস্ট চলে আসবে যে কার কাছ থেকে আপনি রিসিভ করছেন, তখন আমাদের এই কন্ট্যাক্ট লিস্টে ওপেনিং ব্যালেন্স বলে একটা কন্ট্যাক্ট অ্যাড করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স নামে একটা কন্ট্যাক্ট অ্যাড করবেন। ওই ওপেনিং ব্যালেন্সটা সিলেক্ট করে আপনি ধরুন এই ব্যাংকের ওপেনিং ব্যালেন্স ধরেন 500 টাকা, 500 টাকা আপনি রিসিভ মানি করবেন, তাহলে আপনার এটা ওপেনিং ব্যালেন্স হিসেবে ইয়ে হবে। বুঝছেন? এটা এটা আমি কীভাবে করে, এটা যখন আমরা ব্যাংক করবো না তখন এটা আমরা ডিটেলে দেখবো, সমস্যা নাই। বাট এটা যেটা হচ্ছে এই জেরোতে আপনার ওপেনিং ব্যালেন্স দেওয়ার উপায় এটি, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। বাট আপনার কুইক বুকে অনেকগুলো উপায় আছে। আপনি অ্যাকাউন্ট হিস্ট্রিতে গিয়ে চেঞ্জ করতে পারেন দেওয়ার সময়, যখন অ্যাকাউন্ট ওপেন করবেন। সেটাই, আবার জার্নাল করে দিতে পারেন। এইখানে কিন্তু আপনি ওপেনিং ব্যালেন্স জার্নাল করে দিতে পারবেন না। জেরোতে ওপেনিং ব্যালেন্স কিন্তু জার্নাল করে দেওয়া যাবে না, ওই অপশনই নেই। ওকে, আচ্ছা এখন আমরা একটু রিক্যাপ করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে জেরো অ্যাকাউন্ট ওপেন করছি, ওপেন করার পর একটা অর্গানাইজেশন অ্যাড করছি। অর্গানাইজেশন মানে আমাদের কোম্পানি। সেই কোম্পানিটা কি, যে ব্লুবেল পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ। এই ড্রপ ডাউনে গেলে আমরা সেটা দেখতে পাই, তাই তো? আপনার যে অ্যাকাউন্টটা আপনি যে এটা আইডি পাসওয়ার্ড দিয়ে যেটা খুলছেন, এই অ্যাকাউন্ট কিন্তু লাইফ টাইম। এই ব্লুবেল পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ এটা শেষ হয়ে যাবে, আপনি অ্যাড ওই কুইক বুকের মতো না কিন্তু যে আর একটা লিঙ্কে গিয়ে নিচে অ্যাড কোম্পানি করতে হবে, কিচ্ছু না। জাস্ট এটাতেই লগ ইন করবেন, করে এই যে ড্রপ ডাউনে আসবেন, এখানে অ্যাড নিউ অর্গানাইজেশন করলে একটা নতুন কোম্পানি আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আপনি কি করবেন, আপনি যখন এই কোম্পানিতে নাম অ্যাড করবেন, ওই যে এক্সেলটা রেডি করে রাখছেন না, ওই জাস্ট একটা ফোল্ডারে সেভ করে রাখবেন, প্রতিবার খালি ধাম ধাম আপলোড দিয়ে দিবেন। আপলোড দিতে কতক্ষণ লাগে? 2 মিনিট। সমস্যা কোনটা? সমস্যা হলো ওই ডাটা দেখে দেখে এই এক্সেলে বসানো, তাই না? আপনি এক্সেলে ডাটা বসে এক্সেলটা রেডি করছেন আপলোড দেওয়ার জন্য, এইটা আপনি আলাদা একটা ফোল্ডার করে রাখেন, যাতে যখনই কোম্পানি এক্সপায়ার হবে তখন খালি কয়টা জিনিস আপলোড দিতে হবে বলেন? একটা হলো কন্ট্যাক্ট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ওপেনিং ব্যালেন্স, এই তো। হ্যাঁ, আপনি আরেকটা কোম্পানি খোলেন। এইখানে কোম্পানি খুলতে আপনার কুইক বুকের মতো আলাদা আলাদা লাগবে না তো। এইখানে কোম্পানি খুলতে জাস্ট এই যে অ্যাড নিউ অর্গানাইজেশনে গেলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি প্রতিটা ট্রানজাকশন করবেন আর সেভ করে রাখবেন, প্রতিটা ট্রানজাকশন করবেন আর স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাহলে তো হয়ে গেল। তারপর আমরা সেটিংস পাইছিলাম কোথায়? এখানে, মনে আছে? তারপরে এই ফাইলসের ঘরে কি ছিল, আমরা এখানে ফাইলও আপলোড করে রাখতে পারি। এই ফাইল কিন্তু অর্গানাইজেশনের সাথে ফিক্সড না, মানে বুঝছেন? মানে আপনার কোম্পানি এক্সপায়ার হয়ে গেলে ফাইলের মধ্যে যেগুলো আমরা আপলোড করে রাখছি যেগুলো হারা যাবে তা কিন্তু না। এগুলো আপনার অ্যাকাউন্টের সাথে, অ্যাকাউন্ট তো লাইফ টাইম, অ্যাকাউন্টের সাথে এটা থেকে যাবে।
যখন আপনি নতুন কোনো কোম্পানি অ্যাড করবেন সেই নতুন কোম্পানিতে আপনি এই ফাইলসের ঘরেও কিন্তু ওই যেগুলো এক্সেলগুলো আপলোড করে রাখতে পারেন। তাইলে আপনি যে কোনো জায়গায় আপনি পিসি নিয়ে যান না, কোনো সমস্যা নেই, এই ফাইলস থেকে নামায় আপলোড করে দেবেন। মনে আছে এই ফাইলসে আপলোড ডাউনলোড দুটোরই অপশন আছে, ডাউনলোড করে নামায় আপলোড করে দেবেন, বাস, তাহলে আর আপনার টেনশন শেষ। আচ্ছা, এরপর আমরা কি করলাম, এরপর আমরা ট্যাক্স, যেহেতু আমাদের প্রতিটা ট্রানজেকশনে লাগবে, ট্যাক্স অ্যাড করা শিখলাম। চার্ট অফ অ্যাকাউন্ট আমাদের প্রায় প্রতিটা ট্রানজেকশনেই লাগবে, নতুন চার্ট অফ অ্যাকাউন্ট প্রতিদিন আসতেই থাকবে। ওকে, এটা এটা আমরা শিখলাম। তারপর আমাদের দরকার কি, দরকার হচ্ছে কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার। তো জেরোতে কি হয়েছে, জেরোতে কিন্তু কাস্টমার এবং সাপ্লায়ার আলাদা নাই। জেরোতে একবারে বলে কি কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আমরা আপলোড করছি। আপলোড করার পর যে কাস্টমারের কাছে আমরা বিক্রি করব, যে লোকের কাছে, সে অটোমেটিক কাস্টমারে চলে যাবে, আর যার কাছে থেকে আমরা প্রোডাক্ট কিনবো সে অটোমেটিক সাপ্লায়ারে চলে যাবে। এখন যদি আপনি এই যে কন্ট্যাক্টে আসেন, এই কন্ট্যাক্টে আসলে দেখেন একটা হলো অল কন্ট্যাক্ট, কাস্টমার, সাপ্লায়ার। হ্যাঁ, এই কন্ট্যাক্টে কিন্তু আপনার এমপ্লয়িও অ্যাড করতে হবে। আপনার যে স্টাফ সেটা কিন্তু কন্ট্যাক্টের মধ্যেই থাকবে। যখন তাকে আপনি বেতন দিবেন তখন সে আপনার স্টাফে পেরোলে চলে যাবে। ওকে, তো এখন এখানে দেখেন কন্ট্যাক্টে যদি একটু ঢুকি, এখানে আরেকটা কিছু বিষয় আছে ছোটোখাটো, এটা আমি বলছিলাম ওইদিকে, এখানে গ্রুপ করা যায়, গ্রুপ। এই কি ইন্টারনেট লাইন তো আছে দেখা যায়। হুম, কি বলতেছে, এতক্ষণ তো চললো, এখন আবার কি হলো? সমস্যা কি? নেট তো ল্যান লাগাইছি, ল্যান, ওয়াইফাই না, ল্যান লাগাইছি তার দিয়ে, তার তো এখানে ব্লিঙ্ক করতেছে। এই যে দেখাচ্ছে কানেক্টেড, দুইটাই, ওয়াইফাইও কানেক্টেড, ইউএসবিও মানে ইয়াও কানেক্টেড, ল্যানও কানেক্টেড। তার মানে এটা নেট কোম্পানি থেকে নেট নেই। আচ্ছা, 2 মিনিট ওয়েট করি, আসো। আজকে জিনিস দেখাবো দুইটা, কোড আর ইনভয়েস। ওকে, কোড করবেন কিভাবে, কোড মানে কি এস্টিমেট। গত সপ্তাহে আগের সপ্তাহে ক্লাস হয়েছে, কিন্তু ওটা একটা এক্সক্লুসিভ ক্লাস হয়েছে, ওটা যারা আসে নাই তারা ওটার কোনো আপডেট পায় নাই। ওইটা হচ্ছে কুইক বুকের একটা প্রজেক্ট দিছিলাম, প্রজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, সব ডকুমেন্ট দিছি, ডকুমেন্ট গ্রুপেই দিছি, কিন্তু যারা আসে নাই তারা কিন্তু বুঝতে পারতেছে না এটা কিসের ডকুমেন্ট, কি করবে। হ্যাঁ, তবে প্রজেক্টটা করেন, বুঝছেন। বাকি যারা আসেন নাই তারা এই যে এই 3 জন আসছিল, কিন্তু হ্যাঁ, এই 3 জনের সাথে কথা বলে প্রজেক্টটা বুঝে নিয়েন। প্রজেক্টটা প্রজেক্টটা যদি আপনি একটা জিনিস চিন্তা করেন, এই প্রজেক্টটা যদি আপনি আপনার করতে পারেন ঠিকঠাক মতো, আমি বলতেছি না সবারটা শুদ্ধ হইতে হবে, সবারটা ঠিক হবে, আপনি এন্ট্রিগুলো দেন ঠিক মতো। হ্যাঁ, ভুল এন্ট্রি দেন অসুবিধা নেই, কিন্তু এন্ট্রি কুইক বুকে করছেন তো, এইটা যদি দেন, আপনার কুইক বুক নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না, কনফিডেন্স লেভেল এত বাড়বে চিন্তার বাইরে। একদম প্রতিটা ব্যাংক ট্রানজেকশন লিঙ্ক করা আছে। আপনি একটা এখানে একটা এন্ট্রি দিতে বলছে, প্রজেক্টে এন্ট্রি দিবেন, ঠিক ওই ডেটাতে ব্যাংকে ওই এন্ট্রি পাবেন আপনি, বুঝছেন। হ্যাঁ, ওটা, ওটার নাম কি, কেএলএম না, কিচেন কোম্পানি। ওরা ওদের আমরা যে কোম্পানির কাজ করি ওরা কি করে, ওরা কিচেন ইন্টেরিয়র করে। তো এখানে ধরেন যে আপনার ইনভয়েসের সংখ্যা কম, এখানে সাপ্লায়ারের সংখ্যা বেশি। খুচরা মাল কিনছে অনেক, কিনে একটা ডিজাইন করে সেটার বিল করছে, তার মানে ধরেন
50টা সাপ্লায়ারের কাছ থেকে মাল নিছে, নিয়ে একজনকে সাপোর্ট দিছে, ওই একটার বিল আসছে ধরেন 1 লাখ টাকা। বুঝছেন? এই কি অবস্থা! আমি তো এতক্ষণ ধরে এটা জেরো খুলে ইউজ করে দেখলাম। জেরোর ক্লাস হবে ধরেন আর চারটা চারটা ক্লাস হবে। কারণ কি, আপনার জেরো বুঝতে সময় লাগবে না, কুইক বুক বুঝছেন না, এটা খালি ধরাই দেবো, দেখবেন যে অটোমেটিক সব মাথায় ঢুকতেছে। নো ইন্টারনেট, আমার মোবাইলে মেসেজ দিচ্ছে নো ইন্টারনেট। ইন্টারনেট লাইন আছে আমার এখানে, ব্লিঙ্ক করতেছে, কিন্তু এই হয়তো আইএসপি থেকে লাইনটা বন্ধ। দাঁড়ান আমি কথা বলছি। আইএসপি থেকে পড়বে। তবে যেটা হয় কি জানেন, আচ্ছা তাহলে আমরা রিক্যাপ করতেছিলাম, তাই তো? তাহলে আমরা কন্ট্যাক্ট অ্যাড করছি, কন্ট্যাক্ট অ্যাড করার পর আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করছি, এবং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের যে ওপেনিং ব্যালেন্স আমরা কুইক বুকে কি পাইছি, একবারে একটা এক্সেলেই ব্যালেন্সটা দিয়ে আমরা আপলোড করছি। বাট এখানে ওপেনিং ব্যালেন্সটা কিন্তু আলাদা এক্সেল দিয়ে ওপেন করতে হয়, মানে আপলোড করতে হয়। ওকে, এমনিতে যখন আমরা ম্যানুয়ালি অ্যাড করছি তখন কিন্তু আমরা ওপেনিং ব্যালেন্স, মানে জেরোতে আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ওপেনিংয়ে আপনার হাতে কয়টা কয়টা আছে এই ব্যালেন্স কিন্তু আপনি সরাসরি এইভাবে দিতে পারবেন না। আপনাকে ওপেনিং ব্যালেন্স দেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমেই দিতে হবে। এটা গত ক্লাসে আমি দেখাইছি। এখন আসেন আমরা আজকে একটা ট্রানজেকশন করব, যেহেতু ট্রানজেকশনের জিনিসপত্র এখন আমাদের হাতে আছে। ওকে, ট্রানজেকশন কোথায় পাবো? এই যে বিজনেস, এখানে দেখেন, এখানে দেখেন এই যে ইনভয়েস কোড, ইনভয়েস, অনলাইন পেমেন্ট, আর হচ্ছে সেলস ওভারভিউ। এই সেলস ওভারভিউটা হচ্ছে আমরা কুইক বুকে যেমন সেলসে গিয়ে কি পাইছি, কাস্টমার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এগুলো পাইছি না, সেলস ওভারভিউ। তো এই সেলস ওভারভিউতে গিয়ে আমরা সেলস রিলেটেড সব কিছু পাবো। আর তার নিচে আছে দেখেন বিলস টু পে, পারচেজ অর্ডার, পারচেজ ওভারভিউ। এখানে গিয়ে আমরা কেনাকাটার সংক্রান্ত যা আছে এগুলো পাবো। ওকে, এখানে আরো দুটো জিনিস আছে দেখেন। এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস তো আপনারা জানেন, এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনারা পাবেন। এক্সপেন্স ক্লেম, এক্সপেন্স ক্লেম হচ্ছে আপনাদের ওই যে হালিলাজ মনে আছে, প্রজেক্টের হালিলাজ, সে কি করতো, কোম্পানির হয়ে বিভিন্ন জিনিসপত্র কিনতো, কেনার পরে সে দুইটা এক্সেল শিটের মাধ্যমে তার যতগুলো কেনাকাটা এগুলো সে সাবমিট করছে। কিন্তু হালিলাজের দুইটা এক্সেল আছে না, একটা এক্সেল আছে, একটা এক্সেল আছে হালিলাজের একটা এক্সেল আছে। এবং অ্যাডজাস্টিং এন্ট্রিতে এইচএসবিসি ব্যাংকে কিন্তু বলা আছে যে হালিলাজকে কোম্পানির একজন স্টাফ যে কোম্পানির জন্য মাঝে মাঝে কেনাকাটা করে এবং সে এক্সপেন্স ক্লেম করে। এখানে হচ্ছে এক্সপেন্স ক্লেম জিনিসটা আসলে কি, এক্সপেন্স ক্লেম হচ্ছে আপনি একজন স্টাফ, ধরেন আপনি, আপনাকে কোম্পানি এই ফেরিতে পাঠিয়েছে ত্রাণ দিতে, ত্রাণ দিতে গেছেন, আপনার পার্সোনাল টাকা খরচ হয়েছে না, সেগুলো কোম্পানি বলছে তোমার টাকা পয়সা পার্সোনাল যা খরচ হোক তুমি কোম্পানিতে এসে নিয়ে নিবা। তা আপনি বিলগুলো রাখছেন, দুপুরে ভাত খাইছেন বিল রাখছেন, একটা ডিসপিউট ভাড়া করে গেছেন বিল রাখছেন। এই বিলগুলো এসে যখন আপনি অ্যাকাউন্টসে জমা দেন এবং অ্যাকাউন্ট যখন আপনাকে টাকাটা দিয়ে দেয়, এই যে টাকা জমা দিয়ে দিলেন, এই এক্সপেন্সটা আপনি ক্লেম করবেন। হ্যাঁ, তো এইটাই হচ্ছে এক্সপেন্স ক্লেম। এইটার জন্য আলাদা অপশন জেরোতে আছে। আর একটা হচ্ছে পে রান, মানে ওই দিন বলছিলাম যে দৌড়ের উপর টাকা পেমেন্ট করা, মানে আপনি কোথাও একটা যাইতেছেন, অন দ্য ওয়েতে আপনি পেমেন্ট করতে পারবেন, এটাই। আচ্ছা, তাহলে আমরা যদি ইনভয়েসে আসি, আমরা এই অপশনটা একটু পরে দেখবো। হ্যাঁ, এখান থেকে নতুন কি কি করা যায় এটা আমরা পরে দেখবো। এখানে শর্টকাট কিন্তু দেখেন, ইনভয়েস, বিল, কন্ট্যাক্ট, এগুলো সবই হচ্ছে শর্টকাট, সবগুলো অপশনের ভিতরে আছে। হ্যাঁ? এই বিজনেস থেকে দেখেন
আমরা যদি কোর্টে যাই, কোর্ট আমরা কুইকবুকে শুরু করছিলাম সেলস দিয়ে, তাই না? সেলসের ফার্স্ট অপশন কি ছিল আমাদের? এস্টিমেট। এস্টিমেটটা কি জিনিস? যেটা আমাদের কনফার্ম সেলস না, বাট একটা রেকর্ড করে রাখতেছি আর কি। হ্যাঁ, এখানে দেখেন, এখানে কিন্তু এটার নাম পারচেজ অর্ডারই আছে। বিলের ক্ষেত্রে, বিলের ক্ষেত্রে যখন আমি কোনো কিছু কিনি, তখন আমি আমার যে সাপ্লায়ার, তার জন্য আমি কি কাস্টমার না? আমি কাস্টমার হিসেবে তাকে দেই পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার মানে আমি এটা কনফার্ম না, তোমার এটা আছে কি না দেখো, রেট টেট মিললে নিব। হ্যাঁ, সে কি করে? সে আমার নামে একটা এস্টিমেট করে যে সে আমাকে পারচেজ অর্ডার দিচ্ছে, আমি এটা ড্রাফট করে রাখলাম, আমার সাথে রেট মিললে বাই মিলে আমি এটাকে ইনভয়েসে কনভার্ট করবো। এখানেও সেম, এখানে নামটা শুধু বলে কোড। ওই যে আমরা কোটেশন দেই বলি না, সেটাই হচ্ছে কোড। ওকে, আমরা যদি কোড ক্লিক করি, বিজনেস থেকে এসে কোডে যদি ক্লিক করি, এখানে দেখেন আমার আগের একটা কোড করা আছে, আমি নতুন কোড করে দেখাবো আপনাদের, অসুবিধা নেই। এখানে দেখেন একটা কোড, এখানে বলছে কি অল, তারপরটা কি ড্রাফট, সেন্ড, ডিক্লাইন, অ্যাকসেপ্ট। হয় এটা অ্যাকসেপ্ট হবে না ডিক্লাইন হবে, যে কোনো একটা থাকবে। আর এটা হচ্ছে ইনভয়েস। তার মানে একটা যখন আপনি আপনি চাইলে এটা কাজ করতে করতে সেভ করে রাখতে পারেন, তাহলে থাকবে কোথায়? ড্রাফটে। তারপরে যখন আপনি এটা আপনার কি বলে কাস্টমারকে সেন্ড করবেন যে তোমার নামে কিন্তু আমি একটা কোড করে রাখছি, তখন এটা সেন্ড হয়ে যাবে। এই সেন্ড হওয়ার পরে কাস্টমাররা ডিক্লাইনও করতে পারে, অ্যাকসেপ্টও করতে পারে। ওকে, যদি অ্যাকসেপ্ট হয় তখন আপনি ইনভয়েস দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা দেখেন, এই যে দেখেন এখানে নিউ কোড, এখান থেকে আমরা কোডে যাব। আর এখানে কি আছে দেখেন, এখানে ইনভয়েস সেটিংস আছে, অল কোড সামারি রিপোর্ট আছে। ইনভয়েস সেটিংস কোনটা? আমরা কিন্তু সেটিংসে ইনভয়েস সেটিংস দেখছিলাম, ওই যে ডিসকাউন্ট দিব কি দিব না, কি আছে না আছে, টিক দিব কি দিব না, আপনার মার্জিনটা উপরে কি থাকবে। এখানে গেলে আপনি চাইলে যদি আপনার মনে করেন সেটিংসে কোনো পরিবর্তন আনবেন, এই থ্রি ডটে গিয়ে ইনভয়েস সেটিংস করবেন। আর এটা অল কোড সামারি রিপোর্ট মানে হচ্ছে আপনার যতগুলো কোড আছে এটা একটা সামারি রিপোর্ট দিবে। ওকে, তাহলে আসেন আমরা নিউ কোডে যাই। নিউ কোড মানে আমরা কুইকবুকে নতুন একটা এস্টিমেট করতেছি, সেই হিসাব মনে করেন জেরোতে। হ্যাঁ, এখন দেখেন নিউ কোডে গেলে প্রথমে বলতেছি কি কন্ট্যাক্ট, আমরা কার কাছে এটা বিক্রি করব। যার নামে কোড করব সে কিন্তু শুরুতেই আপনার কাস্টমার হিসেবে গণ্য হবে না। কোডটা কি? কনফার্ম অর্ডার না তো। যখন আপনার ইনভয়েস হয়ে যাবে তখন এই লোক আপনার কনফার্ম কাস্টমার হিসেবে এখানে লিস্টে চলে আসবে। ওকে, এরপর দেখেন ইস্যু ডেট। এই যে ডেটের যে ব্যাপারটা, কুইক বুকে আমরা কি পেতাম? লাস্ট যে ডেটটা আমরা ব্যবহার করছি সেই ডেটটা এখানে শো করবো, বাট জেরোতে সবসময় আজকের ডেট শো করবো, লাস্ট ডেটটা শো করবো। ধরেন আমরা এখানে কুইক বুকে 2022-এর একটা ট্রানজাকশন করছি, তাহলে এই ডেটটা আসতো 2022-এর ওই ডেটটাই, লাস্ট যে ডেটটা আমরা ব্যবহার করছি। বাট জেরোতে অলওয়েজ আজকের ডেট আসবে। ঠিক আছে, তাহলে কোড ধরে নেই আমরা একটু ব্যাক ডেটে করি। হ্যাঁ, যেমন 1 আগস্টে আমি কোড করতেছি, এখন এক্সপায়ারি হবে কবে? এখানে একটা ব্যাপার আছে। ধরেন এই এক্সপায়ারি ডেটটা ধরেন আমি দিলাম 7 তারিখ, 7 দিন দিলাম, 7 দিন দিলাম মানে 8ই আগস্টে আমার এটা এক্সপায়ার হয়ে যাবে। আজকে কয় তারিখ? 24। তার মানে আমি যদি এখন একটা সেভ দেই, সেভ দিলে কি দেখাবে আমাকে? তোমার এটা অলরেডি এক্সপায়ার। তখন কিন্তু আমি এই কোডটা নিয়ে আর কাজ করতে পারবো না, বুঝছেন ব্যাপারটা? তখন এই কোডটা কিন্তু আমার সামনে ইনভয়েসে আগাবে না। এই 24 না, আমি ধর দিলাম 30 দিন, 1 তারিখে দিলাম, 31 আগস্ট পর্যন্ত আমার থাকবে। এখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। এইটা সবাই প্র্যাকটিক্যালি যখন করবেন, বাসায় গিয়ে যখন প্র্যাকটিস করবেন, তখন ডেট একটা এরকম ব্যাক ডেট একটা দিয়ে দেখবেন, দেখবেন যে আপনার, আমি দেখাবো এখন সেন্ড কিভাবে করতে হয়, কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়। দেখবেন ওই অ্যাকসেপ্ট বাটনটা আপনি পাবেন না, যেটা এক্সপায়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে এক্সপায়ারি ডেট দিলাম, কারণ একটা কোড মানে সম্ভাব্য একটা সেলস, এটা তো আর কিয়ামত পর্যন্ত তো আর থাকতে পারে না আমার সিস্টেম। তার তো একটা লিমিট থাকবে যে উনি কতদিনের মধ্যে এটা কনফার্ম করবে, তাই না?
তো উনি যতদিনের মধ্যে কনফার্ম করে আমরা ধরে নিচ্ছি যে অগাস্ট মাসের 31 তারিখের মধ্যে কনফার্ম করবে। এখন দেখেন কোড নাম্বার অটোমেটিক্যালি চলে আসছে। আমি আগে একটা করছি, একটা দেখছেন না, এটা 2 অটোমেটিক্যালি চলে আসছে। রেফারেন্সটা আমরা কি দিব? নর্মালি আমরা ধরে নিই যে আমরা যে পারচেজ অর্ডারটা পাইছি তার কাছ থেকে, আমরা একটা কাস্টমার কাছে আমরা পারচেজ অর্ডার পাইছি না, পাওয়ার পরে তো আমরা তার নামে কোড করতেছি। আমরা নর্মালি ওই পারচেজ অর্ডার নাম্বারটা রেফারেন্সে লিখতে পারি। অথবা আপনার ক্লায়েন্টের যদি স্পেসিফিক কোনো বিষয় থাকে যে ভাই আমার রেফারেন্সে কিন্তু এই জিনিসটা উল্লেখ করে দিতে হবে, তাহলে সেই জিনিসটা আমরা রেফারেন্সে দিতে পারি। আরেকটা জিনিস দেখেন, আমার এখানে বাংলাদেশি টাকা কারেন্সি, ওকে, এই কারেন্সি আপনি এখানে চেঞ্জ করতে পারবেন একটা ট্রানজেকশনের ক্ষেত্রে। বাট যখন আপনি একটা ট্রানজেকশন করে ফেলবেন, আমি কিন্তু একটা ট্রানজেকশন করে ফেলছি, একটা কোড করছি না আগে, দেখছেন না একটা কোড, এই ট্রানজেকশন একবার করে ফেললে আপনার হোম কারেন্সি কিন্তু আপনি আর কখনো চেঞ্জ করতে পারবেন। কিন্তু সেটিংসের সময় হোম কারেন্সি দিয়েছিলাম না, বাংলাদেশ সিলেক্ট করার সাথে আমার কারেন্সি সব চলে আসছিল। এইটা যখন আপনি একটা ট্রানজেকশন কমপ্লিট করে ফেলবেন, যে আমি একটা কোড থেকে ইনভয়েস কমপ্লিট করে ফেলছি, তারপরে এই হোম কারেন্সি কিন্তু আর চেঞ্জ করা যাবে না। আপনি ট্রানজেকশনের কারেন্সি এখানে অ্যাড কারেন্সি করে অনেক চেঞ্জ করতে পারবেন। সেগুলো তখন কিসে যাবে? মাল্টি কারেন্সিতে যাবে। আমি যদি এখন একটা ইউএস ডলারের একটা ট্রানজেকশন করি, সেটা মাল্টি কারেন্সিতে কনভার্ট হয়ে ওই রেটটা বাংলাদেশি টাকায় কত হলো সেই রেটটা আমাকে এখানে দেখাবে। ফিগার টাকাই থাকে, কারণ আমি অলরেডি একটা ট্রানজেকশন করে ফেলছি, আমার হোম কারেন্সি হয়ে গেছে কি টাকা। আমি ডলারে, ইউরোতে, আমি পাউন্ডে ট্রানজেকশন করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ডলারে কোনো অসুবিধা নেই। কিন্তু ধরেন আমি $200 এখানে ট্রানজেকশন করলাম, ডলার অ্যাড করি, তাহলে আমার এখানে $200 আজকের যে রেট আছে ওই রেট অনুযায়ী ওই টাকাটা দেখাবে কিন্তু আমার এখানে, মানে অ্যামাউন্ট হিসেবে টাকায় 20,000 টাকা কনভার্ট হয়ে। ওকে, ব্র্যান্ডিং কই যেন, ব্র্যান্ডিং কোথায়? ব্র্যান্ডিং বলবো, দাঁড়ান। এটা হলো প্রজেক্ট। আচ্ছা, প্রজেক্টের ব্যাপার হচ্ছে আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে প্রজেক্ট হচ্ছে কিরকম, ব্র্যান্ডিং বলতেছি। ব্র্যান্ডিং কি জিনিস? ওই যে আপনার কিসের সময় আমরা কুইক বুকে করছিলাম মনে আছে, সেলস ইনভয়েস, আমি চাইলে বিভিন্ন কালার করতে পারি, আমি লোগোটা ডানে রাখতে পারি, বামে রাখতে পারি। হ্যাঁ, এখানেও কিন্তু ইনভয়েস সেটিংসটা আমি দেখাইছিলাম। ইনভয়েস সেটিংসে কিন্তু এখানেও এরকম করা যায়। হ্যাঁ, ইনভয়েস সেটিংসে আপনি ধরেন একটা একটা নতুন নামে একটা ইনভয়েস সেট করছেন, যে ইনভয়েসটা পিডিএফ আকারে কার কাছে যাবে? কাস্টমার কাছে যাবে। ওইটাকেই বলে ব্র্যান্ডিং, যে আপনার নির্দিষ্ট কোনো ব্র্যান্ডিং আছে কিনা, যে এই ডিজাইনটা আপনি কাস্টমারকে পাঠান। ওকে, ওই গেছে ব্র্যান্ডিংটা। আমি বুঝতে পারছি, এটা উপরে যাবো তাই তো? না, আমার এখানে কোনো কারণে দেখাচ্ছে না, বাট ব্র্যান্ডিং হচ্ছে ওইটাই। আপনি ব্র্যান্ডিং ওখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওখানে কি শো করবে জানেন? আপনি যে কয়টা ডিজাইন সিলেক্ট করে রাখছেন, ধরুন আপনি 5টা ডিজাইন করছেন আপনার ইনভয়েস বা কোডে, ওই 5টার মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন এটা বলবে। এটা হচ্ছে ব্র্যান্ডিং। ওকে, আচ্ছা, প্রজেক্ট কি? প্রজেক্ট যদি আমাদের এই জেরোর আন্ডারে কোনো প্রজেক্ট থাকে, প্রজেক্ট আসলে মানে বড় কোম্পানি ব্যবহার করে, তাই না? প্রজেক্টের ব্যাপারে কি বলছিলাম কুইকবুকের ক্ষেত্রে, ধরেন একটা কোম্পানির যদি কয়েকটা ব্রাঞ্চ থাকে, সেই ব্রাঞ্চগুলোকে সব প্রজেক্ট হিসেবে দেখাতে পারে। একটা রিয়েল এস্টেট কোম্পানির যদি ধরেন 5টা সাইট থাকে, 5টা সাইটে সে 5টা আলাদা আলাদা প্রজেক্ট হিসেবে দেখাতে পারে। ওকে, এরকম যদি কোনো প্রজেক্ট থাকে সেটা আমরা এখানে অ্যাড করব। প্রজেক্ট কি এটা নিয়ে ডিটেল আলোচনা করবো, আপাতত এটা বুঝে নিন। ট্যাক্স বলছে এক্সক্লুসিভ, তার মানে আমার 100 টাকার উপরে যে ট্যাক্স হবে সেটা আলাদাভাবে অ্যাড হবে। ওকে, আচ্ছা, এখন আসেন আমাদের প্রথমে কি লাগবে? কন্ট্যাক্ট লাগবে, তাই তো? কন্ট্যাক্ট এখানে কিন্তু চাপলে আসবে না, আপনাকে কন্ট্যাক্টের নাম জানতে হবে।
ধরেন কন্টাক্টে যে নাম, তার নামের প্রথম অক্ষর এ দিয়ে আমি এ দিলাম, দেখেন এ দিয়ে যা আছে মোটামুটি এ যেগুলো যেগুলো তাদের সবগুলো চলে আসবে। ওকে, না না না, এইটা তো এখন আমরা করতেছি বলে, প্র্যাকটিস করতেছি বলে আমরা ওই কাস্টমার বা সাপ্লায়ার নামটা জানি না। নর্মালি আপনি যখন কাজ করবেন তখন তো কাস্টমার সাপ্লায়ার নাম আপনার কাছে আগে এসে বসে থাকে, যে আপনার কোটেশন আপনাকে ইয়া কি বলে এটা পার্চেজ অর্ডার পাঠাইছে কে, এটা তো আপনি কনফার্ম জানবেন। ওকে, আচ্ছা ধরেন আমরা কাকে দেই, পল, পলকে দিলাম, এই পলের কাছে আমরা একটা কোড পাঠাবো। ওকে, এখন আসেন আইটেম, আইটেম ওই কুইক বুকের মতো আগের মতোই। হ্যাঁ, ধর আমি কিবোর্ড নিলাম, আর একটা নিলাম কি এইচপি এলিট ডেস্ক, আমাদের এটা কি কম্পিউটার সেলস এন্ড সার্ভিস না। ধরেন এই যে এখন আমি কোয়ান্টিটি চেঞ্জ করতে, কোয়ান্টিটি কত 85 অন হ্যান্ড দেখাচ্ছে, তাই না, দেখা যাচ্ছে মানে। আচ্ছা এইটা এটা কেন আসছে, ইনভেন্টরি ট্র্যাকিং, ওই যে টিক দিছিলাম মনে আছে ইনভেন্টরি করার অ্যাড করার সময়। এখন ধরেন এই ইনভেন্টরি ট্র্যাকিং এ যদি আমরা টিক না দিই তাহলে কি হবে, আর টিক দিলে কি হচ্ছে, টিক দিলে সে এই প্রোডাক্টটাকে ইনভেন্টরি হিসেবে, ইনভেন্টরি অ্যাসেট হিসেবে কোম্পানিতে নিয়ে আসতেছে, প্লাস এখানে আপনি সেটার ট্র্যাকিংটা দেখতে পাচ্ছেন, ট্র্যাক করছে বলেই তো 85টা দেখাচ্ছে। যদি আমরা ওখানে টিক না দিই তাহলে কি হবে, তাহলে আপনার এই যে টাকা দিয়ে কিনছেন এই টাকাটা আপনার এক্সপেন্স দেখাবে, কিন্তু আপনার ইনভেন্টরি অ্যাসেটে কোনো অ্যাসেট যোগ হবে না। না না, এটা তো আমরা শুরুতে একবার করে নিছি, বাট ইনভেন্টরি যখন আপনি ম্যানুয়ালি করবেন তখন আপনাকে প্রতিবারই ইনভেন্টরি অ্যাসেটে টিক দিতে হবে। আর যখন আপনি ইম্পোর্ট করবেন তখন মনে আছে আমাদের ইনভেন্টরি অ্যাসেটের কোড কত ছিল, 630। তাহলে ইনভেন্টরি অ্যাসেটের যে কলামটা আছে ওখানে 630 বসাতে হবে। প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করার সময় আমরা কুইক বুকে কিন্তু কোনো কোড অ্যাড করি নাই, কুইক বুক কোড অ্যাড করা ছাড়াই নিছে। বাট যখন আমরা জেরোতে প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করছি তখন কি হয়েছিল বলেন তো, ওই যে সেলসের ইনকামটা কোথায় হিট করবে, সেলস 200, এইটা কিন্তু আমাদের ওই কলামে বসে দিতে হচ্ছে। তারপরে প্রোডাক্টটা এসে কোন অ্যাসেটে যোগ হবে, ইনভেন্টরি অ্যাসেটে, ইনভেন্টরি অ্যাসেটের কোড কত 630 ছিল, 630 কিন্তু আমাদের ওখানে বসে দিতে হচ্ছে। তারপর আরেকটা কি ছিল, তিনটা জিনিস হিট করে, একটা হলো ইনকাম আর হলো এক্সপেন্স। এক্সপেন্স টাকাটা কোথায়, টাকাটা যে আপনার যাচ্ছে সেটা কোথায় কোথায় হিট করবে সেটা কিন্তু আমাদের ওই কলমে বসাই দিতে হচ্ছে, তাই না। তো এখানে এইটা যখন আপনি ইম্পোর্ট করবেন তখন যদি আপনি এই ইনভেন্টরি অ্যাসেটে 630 না বসান তাহলে এটা কিন্তু টোটালি আপনার এক্সপেন্স হিসেবে চলে যাবে। তখন ইনভেন্টরি মানে নর্মালি কি হয়, ইনভেন্টরি অ্যাসেট থেকে টাকাটা যায়, এক্সপেন্স হলো তার এগেনস্টে, সরি আপনার ব্যাংক থেকে টাকাটা গিয়ে এক্সপেন্স হলো, তার এগেনস্টে ইনভেন্টরি অ্যাসেটে প্রোডাক্ট এসে আপনার ওটা ব্যালেন্স হয়ে যায়। তা না হলে যদি আপনার ইনভেন্টরি অ্যাসেটে প্রোডাক্টটা না নিয়ে আসেন তাহলে কি হবে, ধরেন আপনি একবার 20,000 টাকার প্রোডাক্ট কিনছেন, 20,000 টাকা আপনার এক্সপেন্স, কিন্তু আপনি এই মাসে বিক্রি করছেন 3,000, তো 17,000 টাকা লস দেখাবে, প্রফিটের সাথে লস দেখবেন ওটা 17,000 টাকা লস। তো এই জন্য ধরেন অনেক অনেক ক্লায়েন্ট এরকম আসছে বলে আমি শুনছি, আমি নিজে অভিজ্ঞতা এটার ব্যাপারে নাই, সে প্রতি ব্যবসা করে খালি লস করে। এখন এই লস করাটা সে কিভাবে কোনোভাবে ঠেকাতে পারে না, যার কারণে সে অ্যাকাউন্টেন্ট আছে, অ্যাকাউন্টেন্টের কাম কি সে শুধু ট্র্যাক করাই দিচ্ছে বাস, আর লস হয় না। এই জিনিসটা ধরেন যদি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনিও বুঝবেন না, ঠিক আছে। ধরেন এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে ভাই আমার তো প্রতি মাসে খালি লসই হয়, তাহলে কিন্তু চট করে আপনার মাথায় ঢুকবে যে আচ্ছা আপনার সফটওয়্যার কি জেরো, তাই না, প্রতি মাসে লস হয়, আচ্ছা দেখতেছি, আপনার কিন্তু এখন একটা মাথায় আসবে। বাট যদি এটা সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, কেমনে করবেন সেটা তো আস্তে ধীরে করবেন, কিন্তু যখন আপনার মাথায় থাকবে এটা, যদি এটা না থাকে তাহলে কিন্তু আপনার জন্য প্রথমে এটা ধরাটা কঠিন হয়ে যাবে। প্রোডাক্ট তো তার অ্যাড হবে না, 630 যদি আপনি না বসান প্রোডাক্ট তো অ্যাড হবে না, তার খরচ হয়ে যাবে। সে কি করতেছে, সে ইনভেন্টরি অ্যাসেটে প্রোডাক্ট ঢোকায় ঢোকায় বেচতেছে, একটা একটা করে ঢোকায় আর বেচে, বুঝছেন। তো আপনাদের এটা এটা আপনাদের একটু মাথায় রাখবেন। আচ্ছা তাহলে ধরেন আমি ওনার কাছ থেকে প্রোডাক্ট কিনবো 20টা, কোড করতেছি, এই যে অ্যাকাউন্ট কি দেখেন, অ্যাকাউন্ট কোন জায়গায় ঢুকবে টাকা, ইনকামটা কি ঢুকবে কোথায়, সেলসে।
আচ্ছা, সেলস ট্যাক্স অন সেলস ধরে নিচ্ছি আমি 10% ট্যাক্স আপাতত। এইটা কত? এইটা ধরেন আমি কিনবো হলো 5টা, মানে আমার কাস্টমার কিনবে, আমাকে পারচেজ অর্ডার দিয়েছে, আমি বেচবো। এটার উপরে ধরে নিলাম আমি ট্যাক্স হলো সেলস ট্যাক্স হলো 15%। ওকে, এখন আসেন, হ্যাঁ ও একটা আমাকে পারচেজ অর্ডার দিয়েছে, সেই অনুযায়ী আমি করতেছি। এখন আসেন, এখানে আছে একটা ডিসকাউন্ট অপশন আছে। যদি ডিসকাউন্ট দিতে হয় এই কোটেশন অবস্থাতেই বলতে সে পার্চেজ অর্ডার পাঠাইছে আমার কাছে, বলছে যে ভাই আপনার কাছে আমি এই মাল নিব, আমার কিন্তু 2% ডিসকাউন্ট দিতে হবে। আপনি এখন পার্চেজ অর্ডার পাই চিন্তা করছেন, আচ্ছা আমার প্রফিট হয় হলো 6% বা 7%, আমি 2% ছেড়ে দিই, অসুবিধা নেই। তাহলে আপনি শুরুতেই কি করবেন? শুরুতেই কিন্তু আপনি তাকে 2% ছেড়ে দিয়েই রেটটা পাঠাচ্ছেন। এটা কিন্তু আপনি মূলত কি করতেছেন? রেট পাঠাচ্ছেন না, কোট করতেছেন। এখন দেখেন, এখানে যদি আপনি 2% দেন, তাহলে এখানে 2 লিখে পার্সেন্ট দিতে হবে। তাহলে এখানে ডিসকাউন্ট হবে 2%। ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এখানে 40 টাকা আসছে, কিন্তু 2%। বাট এখানে যদি আপনি পার্সেন্ট না দেন, এটা আমি তুলে দিয়ে গেছি, টোটাল অঙ্ক কত? 3407, তাই না? এখানে যদি শুধু 2 দেন, শুধু 2 টাকা কমবে, মানে পার্সেন্ট না দিলে ওটা চলে যাবে ভ্যালুতে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমি এটাতে দিলাম 2%, আর এটাতে দিলাম ধরেন আমি 20 টাকা। বুঝলেন কি? 2% আগে আসছিল কত? 40 টাকা, আর সাথে 20 টাকা যোগে 60 টাকা ডিসকাউন্ট। এইভাবে দেওয়া যাবে। ওকে, দেওয়ার পর এখন আমরা কি করব দেখেন, এখানে কিন্তু সেভ অ্যান্ড ক্লোজ বলে কিছু নাই। হ্যাঁ? এখানে দেখেন অ্যাটাচ ফাইল বলতে আপনি ওর পার্চেজ অর্ডার যেটা পাইছেন না, ওটা এখানে অ্যাটাচ করে রাখতে পারছেন। ঠিক আছে? টার্মস, যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, এটা লিখে রাখতে পারেন যে সে আমার কাছে এটাতে 2%, এটাতে 20 টাকা ডিসকাউন্ট চেয়েছে, এই কারণে তাকে ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে, রেগুলার কাস্টমার। এরপর এগুলো লিখলেন, লিখে আপনি কি করতে পারবেন, আপনি ফার্স্টে ধরেন, এখানে আমি প্রতিটা স্টেপই আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে ধরেন সেভ অ্যান্ড ক্লোজ করলে ওই সেভই হবে, সেখানে সেভ আর সেভ অ্যান্ড ক্লোজ একই জিনিস। আর সেভ অ্যান্ড অ্যানাদার করলে এইটা তো সেভ হবেই, আর একটা নতুন উইন্ডো ওপেন হবে, একটা নতুন কোড করার জন্য। বুঝলেন কি? তাহলে ধরেন আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করি আপাতত, এই সেন্ড অপশনে আসতেছে। হ্যাঁ, হ্যাঁ দেখেন, এখন এই অল আছে, অল মানে যতগুলো আমার আছে সবগুলো আছে, পাশে দেখাচ্ছে কি স্ট্যাটাস ড্রাফট, এই যে এটা ড্রাফটে আছে, এটা আছে এখন ড্রাফটে। মানে এইটা কিন্তু আমি জাস্ট করে আমার কাছেই রাখছি, এখনো যে পার্সেন্টেজ পাঠাচ্ছে তাকেও দেখাই নেই, আমার কাউকেই দেখাই। ওকে, আমি এটা করে আমার কাছে রাখছি। তার মানে আপনার যদি এরকম অনেকগুলো কোড একবারে করতে হয়, কোটেশন পাঠাইতে হয়, তাহলে আপনি কিন্তু করে আগে ড্রাফটে রাখতে পারবেন। তারপর আপনার বসকে বলবেন যে আপনি একটু দেখেন ঠিক আছে কিনা, তারপর আপনি পাঠাতে পারবেন, মানে এই অপশনটা আছে। ওকে, এরপরে দেখেন, আচ্ছা এখন ধরেন আপনার এখানে অলে কি দেখাচ্ছে, দেখেন অলে সবগুলো দেখাচ্ছে, তাই না? এখন আপনার ড্রাফটে ধরেন আছে 5টা, তাহলে আপনি ড্রাফটে ক্লিক করলে ওই সেই 5টা দেখতে পারবেন। এখন ধরেন এই ড্রাফটে যে আছে এইটাকে আমি সামনে আগাবো, এটা নিয়ে আরো কাজ করবো, আমি এখন এটার উপরে ক্লিক করব। কুইক বুকে কিন্তু এত কিছু নাই, ডিরেক্ট কপি টু ইনভয়েস, মানে ক্রিয়েট ইনভয়েস বিল থেকে। এখন সেটা আপনি ওই ডিসকাউন্ট দেন যাই দেন দিয়ে দিয়ে একবার কপি করে ফেলতে পারবেন। এইটা আসলো। এখন ধরেন আমি কি আবার আগের জায়গায় আসলাম না, এই যে এখানে সেভ করছিলাম, এখন এই যে এখানে আসলাম না। এখন দেখেন এই যে সেন্ড যে অপশনটা, এই সেন্ড অপশনটাতে দুইটা অপশন, একটা হলো সেন্ড আর একটা হচ্ছে মার্ক অ্যাজ সেন্ড। যদি আপনি মার্ক অ্যাজ সেন্ড দেন তাহলে কি হবে, ওই কাস্টমারের কাছে কোডটা আর যাবে না, কিন্তু সিস্টেমকে আপনি জানাই দিচ্ছেন যে আমি সেন্ড করে দিচ্ছি, সেন্ড হিসেবে আমি মার্ক করলাম। আর একটা হচ্ছে যদি সেন্ড করেন, এখানে ক্লিক করেন বা এখানে ক্লিক করেন একই জিনিস। সেন্ড করলে কি হবে দেখেন, সেন্ড করলে দেখেন এই যে পলের যে ইমেলটা আছে, ইমেলটা চলে আসে, সেন্ড করলে পলের কাছে ইমেল চলে যাবে। বাট এইটা ধরেন আমি পলেরটা কেটে দিয়ে আমি আমারটা দিই, তাহলে আমার ইমেলটা আগে ইমেলটা দেখানো যাবে, তাই না? তাইলে
একটা তো মার্ক অ্যাজ সেন্ড, মানে আমি সেন্ড করি নাই কিন্তু আমি সিস্টেমকে বলেছি সেন্ড হয়ে গেছে। আর একটা হচ্ছে অ্যাকচুয়াল সেন্ড, এই যে আমি সেন্ড করলাম। দেখেন একটা কোড আমার এখানে চলে আসছে। এই এসএমএসটা আসার জন্য বা এই ইমেলটা আসার জন্য আমার আমার জেরো থাকতে হবে, এটা necessary। মানে আমার যে কাস্টমার তার জেরো ব্যবহার করতে হবে, তার জেরো অ্যাকাউন্ট থাকতে হবে, এটা কোনো নেসেসারি না। হ্যাঁ, এটা ধরেন আপনি ওপেন করলেন, ওপেন করার পর এই যে লিঙ্কটা পাবে নিচে, কিন্তু আপনার পিডিএফ ফাইলটা আছেই। আচ্ছা, এটা যদি আমরা একটু ওপেন করি, এটা দেখি, দেখেন এই যে কোডটা আমরা কিন্তু এটা ডিজাইন করছিলাম, এই কোডটা আমাদের এখানে চলে আসছে, এটা হলো পিডিএফটা। বাট আমি এইটা কোডটা পাওয়ার পর এটা এটা আমি কি করব, আমি এদের কাস্টমার, আমার কাস্টমার কি করবে, এটা ওপেন করবে এই যে লিঙ্কে। লিঙ্কে ওপেন করার পর এখানে দেখেন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, আপনি কোনো কোশ্চেন আস্ক করতে পারেন, আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, আপনি ডিক্লাইন করে দিতে পারেন। যদি ধরেন যে আমি বলছিলাম যে ভাই আমার এখানে লাগবে হচ্ছে, এখানে দেখেন 2%, তাই না, আমি বলছিলাম ভাই 5% লাগবে, আপনি 5% দেন, কিন্তু আমি কোড করছি কত, 2%-এ কোড করে দিছি, এটা তার পছন্দ হয়নি, সে তখন ক্লিক করবে ডিক্লাইনে, আমার এটা দরকার নেই। ওকে, আর কথাবার্তা সব মিলে গেছে, রেট টেট ঠিক আছে, এটা সে করবে অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্ট করার জন্য তার কিন্তু জেরো থাকতে হবে না, কোনো অসুবিধা নেই। ওকে, হ্যাঁ হ্যাঁ, সে অ্যাকসেপ্ট করলো। আমরা এখন এখানে দেখি কি আছে, কোর্টে যাই। হ্যাঁ, তাইলে আমরা ড্রাফট থেকে সেন্ড করলাম, অথবা সেন্ড না করে আমরা মার্কেট সেন্ড দেখালেও একই জায়গায় আসতো। হ্যাঁ, এখন অ্যাকসেপ্ট করার পর দেখেন এটা আমরা ড্রাফটে ছিলাম প্রথমে, সেন্ড করছি, সেন্ড করার পর যদি সে ডিক্লাইন করতো তাহলে এখানে দেখাতো একটা, বাট অ্যাকসেপ্ট করার কারণে এখানে দুইটা অ্যাকসেপ্টেড, যে এখানে দেখাচ্ছে আমার আগেরটা অ্যাকসেপ্ট হয়েছে, পরেরটা অ্যাকসেপ্ট হয়েছে। আর যদি আমি এখানে সরাসরি মার্ক অ্যাজ অ্যাকসেপ্ট করে দিতাম তাহলে এখানে সরাসরি অ্যাকসেপ্টেড হিসেবে দেখাতো, কিন্তু এটা আমি সেন্ড করিনি। ওকে, আচ্ছা, এরপরে এখন ধরেন পার্চেস অর্ডারের পরে কি হয়, সে কনফার্ম করলো যে আমি এটা নিব, নেওয়ার পর আমরা এটাকে এখন না, প্রোডাক্ট ডেলিভারি তো পরে, আগে তো আমার ইনভেস্ট করতে হবে না। এটা এখন আমরা আসি কিসে, এখন আসি কিন্তু এখন কোর্টেই আছে, কোর্ট মানে এস্টিমেটেই আছে। এখন আমরা কোন কুইক বুকের কোন পর্যায়ে আসলাম, ওই এস্টিমেটটাকে ইনভয়েসে কনভার্ট করবো। এখানে দেখেন এস্টিমেটটাকে ইনভয়েস কনভার্ট করা যাবে কিভাবে, এইটাতে ওপেন করবো, ক্রিয়েট ইনভয়েস। ওকে, ফ্রি ডটে দেখেন এখানে সেন্ড অপশন আবার আছে, আবার যদি সেন্ড করতে চান করতে পারবেন, ঠিক আছে। আনমার্ক অ্যাকসেপ্টেড, ধরেন এটা অ্যাকসেপ্ট করলো কারণ ভুল কারণে দিয়ে ফেলছেন, এটা যদি আনমার্ক করেন তাহলে আবার এটা কিন্তু ড্রাফটে ফেরত চলে আসবে। ওকে, তারপর হচ্ছে কপি টু, এখানে অনেক কিছু তো কপি করা যাবে, এটা আমি দেখাবো। আপডেট প্রজেক্ট ডিলেট, এগুলো তো বুঝলেন। আপডেট প্রজেক্ট, একটা কোনো একটা প্রজেক্ট থাকলে প্রজেক্টে আপডেট করে দিতে পারবেন, এগুলো দেখাবো আমি প্রজেক্ট করার সময়। ওকে, এটা ডিলেট তো ডিলেটই। ওকে, এটা এখন এটা কোথায় পেলাম আমরা, এই যে থ্রি ডটে এখান থেকে অপশনে। হ্যাঁ, এইটা আপনি চাইলে প্রিন্ট পিডিএফ করতে পারেন, এই জিনিসগুলো প্রিন্ট পিডিএফ দিয়ে আপনারা সেভ করে রাখবেন, তাহলে কি হবে, আপনি কোথাও এরকম আপনার কাজের ডকুমেন্ট চাইলে আপনি দেখাইতে পারবেন যে আমি কোড করছি। বুঝতে পারছেন? এরপরে দেখেন আমরা ক্রিয়েট ইনভয়েস যদি দেই, এখানে দেখেন আপনি ইনভয়েস ক্রিয়েট না করেও এটা মার্ক অ্যাজ ইনভয়েস দিতে পারেন, আগেরটার মতো মার্ক করে রাখলেন, বাট এটা আপনি এখনো ইনভয়েস ক্রিয়েট করেননি, তাহলে আমরা ক্রিয়েটই করি, আমরা ওইভাবে না রেখে ক্রিয়েট করি। এখন দেখেন এখানে কি আসলো, নিউ ইনভয়েস আসলো, এখানে কিন্তু আর কোড নাই। ওকে, নিউ ইনভয়েস, নিউ ইনভয়েসের নিচে কত, ইনভয়েস ডেট, কারণ আমি কোড করছিলাম কবে, এটা
1 তারিখে কোড করছিলাম, ডেট দিয়েছিলাম কবে, 31 তারিখের মধ্যে কনফার্ম হবে। ধরেন আমার একটা ইনভয়েস ডেট হচ্ছে 11 তারিখের মধ্যেই সে কনফার্ম করে দিচ্ছে, আমি এখন তার নামে ইনভয়েস করতেছি। ওকে, ডিউ ডেট দিতে হবে। ডিউ ডেট কোনটা? ওই যে টার্মস। আমি যখন ইনভয়েস করতেছি, ইনভয়েস মানে কি, বাকিতে বিক্রি করতেছি। বাকিতে বিক্রি করলে আমি এটা কতদিনের মধ্যে তার কাছে টাকাটা পাবো? আমরা নেট 30 নেট 60 করছি না, সেই জিনিসটাই কতদিনের মধ্যে। ধরেন আমরা দিলাম যে 11 তারিখ বিক্রি করতেছি, তো ধরেন আমি 31 তারিখ দিলাম, 31 তারিখের মধ্যে সে টাকাটা দিয়ে দিবে। ইনভয়েস নাম্বার চলে আসছে, রেফারেন্স নাম্বার চলে আসছে অটোমেটিক্যালি। ওকে, রেফারেন্স নাম্বার কোনটা আসছে দেখেন, কোডের নাম্বারটাই আসছে। তো ওই কোডের রেফারেন্সে আমরা এটাকে ইনভয়েস করতেছি। এখন আসেন, যদি কোনো কিছু এডিট করতে হয়, এডিট করবো কিভাবে? ধরেন একটা কোয়ান্টিটি 20টা না, উনি বললো ফাইনালি বলছে আমার কাছে 25টা নিবে, রেট চেঞ্জ হয়ে গেছে। আগে 3500 সামথিং ছিল না, এখন আমি এখানে এখানে আপনি কমাইতে বাড়াইতে পারবেন, সোজা কথা। ওকে, এটা আমরা করতে পারবো কিনা? পারবো। এরপরে আমি করবো কি, অ্যাপ্রুভ। ওকে, অ্যাপ্রুভ করার পর আপনাদেরকে যদি আমি এটা একটু দেখাই, সেলস ওভারভিউতে যাই আরেকবার। এই যে লিঙ্ক থেকে গেলাম আমি, জাস্ট সেলস ওভারভিউতে। হ্যাঁ, আমি বিজনেস থেকে এখানে যে না, যে এই লিঙ্ক থেকে সেলস ওভারভিউতে। সেলস ওভারভিউর মধ্যে কি আছে দেখেন, ইনভয়েস আছে, কোড আছে। আমরা করছি ক টাকা? দুইটাই করছি। কোড করে কোডটাকে ইনভয়েসে কনভার্ট করছি। ওকে, এখন দেখেন এখানে পেইড রিপিটিং সি অল, আর এখানে আছে সি অল। কোড যদি আমি সি অল করি, সি অল করলে কি হবে দেখেন, এখানে আমি দুইটাই আমার অ্যাকসেপ্টেড ছিল, কোড আমার অ্যাকসেপ্টেড পর্যন্তই শেষ। আর ইনভয়েসের যদি আমি না করতাম তাহলে ইনভয়েসে ঘরে থাকতো, ইনভয়েস করে ফেলছি, এখানে 0। এখন আমি আবার সেলস ওভারভিউতে যাই, গিয়ে আমি এখন ইনভয়েসের সি অলটা দিই। দেখেন আমার এটা কি আছে, দেখেন এইটা আমার এখানে চলে আসছে, আমি এখানে অ্যাপ্রুভ করে দিছি। আমি যখন নতুন করে ইনভয়েস করব, কোড থেকে না, নতুন ইনভয়েস করব, তখন আমার এই যে ড্রাফট, অ্যাউটিং, অ্যাপ্রুভাল এগুলো কাজে দিবে। বাট আমি কি করছি, আমি কোড থেকে সরাসরি এটাকে ইনভয়েসে কনভার্ট করছি এবং অ্যাপ্রুভ করে ফেলছি, যার কারণে অ্যাপ্রুভালের জন্য আর ওয়েট করার তো কোনো দরকার নেই নাকি। আমার এখন ওয়েট করার দরকার কি? ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে, আমার এখন কিসের জন্য ওয়েট করা দরকার? পেমেন্ট। এই জন্য দেখেন স্ট্যাটাস কি, অ্যাওয়েটিং পেমেন্টে আছে এটা স্ট্যাটাস। ওকে, এখন ধরেন আমি কার কাছে বিক্রি করছিলাম, এই যে পল, যেটা কোড করছিলাম আর কি, এই পলের ইনভয়েসটা ওপেন করলাম। এখানে দেখেন ঠিক নিচেই দেওয়া আছে আপনি কিভাবে পেমেন্ট করবেন। আমাদের কুইকবুকে কি করতে হয়েছে, আর একটা উইন্ডোতে যেতে হয়েছে না, মেক পেমেন্ট অথবা রিসিভ পেমেন্ট, সরি রিসিভ পেমেন্ট করতে হয়েছে। এখানে কিছুই লাগবে না, এখানে দেখেন নিচে এটাই আছে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে এইটা। ডেট পেইড, কোন ডেটে দিচ্ছেন, ধরেন আমারটা ইনভয়েস হচ্ছে কত তারিখে, 11 তারিখে, ধরেন আমি 14 তারিখে পেমেন্টটা দিচ্ছি। পেইড টু, ও সরি, এটা তো আমি বিক্রি করছি, আমি টাকা পাবো কোন অ্যাকাউন্টে টাকা পাবো, ধরেন আমি আরবিএস ব্যাংকে টাকা পাবো। না, এখানে তো ব্যাংক অ্যাকাউন্ট যা আছে সবই দেখাবে, যে আমেরিকান এক্সপ্রেসে নিতে পারবেন। ক্রেডিট কার্ডে তাহলে পেমেন্ট হয়ে যাবে। না, আমি একটা পেমেন্ট ক্রেডিট কার্ডে আগে কেন নেব? বুঝলেন না, ওটা মাইনাস ব্যালেন্স হয়ে থাকবে। আমি ধরেন ব্যাংকেই নিলাম, রেফারেন্স কি, রেফারেন্স আমি ওই ইনভয়েস নাম্বার দিতে পারি, পার্চেজ অর্ডার নাম্বার দিতে পারি, অথবা যে চেক পাইছি বা যেটার মাধ্যমে পাইছি সে চেক নাম্বারটা দিতে পারি। রেফারেন্স কিন্তু আসলে ফিক্স কিছু না, রেফারেন্স হচ্ছে আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট যেটা রেফারেন্স দিলে এই ট্রানজ্যাকশনটা ট্র্যাক করতে আপনার সুবিধা, সেটাই রেফারেন্স। এখন ধরেন ফুল পেমেন্ট হইল না, এই টাকার মধ্যে পেমেন্ট হয়েছে হচ্ছে এই ডেট পেইড দিয়েছিলাম কত, 14 তারিখ না, এই টাকার মধ্যে পেমেন্ট হলো হচ্ছে 2000 টাকা, হইতে পারে না এরকম? তাহলে আমার সবই ঠিক থাকবে, আমি জাস্ট অ্যাড পেমেন্টে ক্লিক করব।
অ্যাড পেমেন্টে ক্লিক করার পর যদিও আসছে, দেখেন পেইড কত 2000, ডিউ কত। এখানে কিন্তু আপনি এক লাইনে এর সবকিছু দেখতে পাচ্ছেন, কুইক বুকে যেটা বারবার ঘুরে ঘুরে দেখতে হয়, তাই না? এখন যদি আপনি আবার এর উপরে ক্লিক করেন, দেখেন অপশন কিন্তু আছে বাকি টাকা। এইটা ধরলাম আমি পেমেন্ট করছি 19 তারিখ, পেইড টু, আবার আমার আরবিএস ব্যাংকে এখানে আর একটা চেক দিছে মনে করেন, ঠিক আছে? অ্যাড পেমেন্ট দিলাম, কাহিনী শেষ। কুইক বুকের থেকে জেরো অনেক সহজ। দেখেন দেখেন আমাদের এটা ছিল কোথায়, অ্যাওয়েটিং পেমেন্টে ছিল না, পেমেন্টের জন্য আমরা ওয়েট করতেছিলাম। এখানে কিন্তু অ্যাওয়েটিং পেমেন্ট আর ওইটা নাই, কারণ ওটা দুইবারে সব পেইড হয়ে গেছে। এখন ওটা পাবো আমরা কোথায়, পেইডে চলে আসছে, পেইড স্ট্যাটাসে চলে আসছে। বুঝতে পারলেন কি? এখন যদি শুধু ইনভয়েস করি, তাহলে যে নিউ ইনভয়েস, সেলস ওভারভিউ থেকে, ইনভয়েস, হ্যাঁ এই যে নিউ, এখান থেকেও পারবো। অথবা এই যে ইনভয়েস সি হলে যদি যাই, ইনভয়েসের ভিতরে ঢুকে থাকি যদি, তাহলে এখান থেকেও পারবো। এই যে নিউ ইনভয়েসে গেলে ইনভয়েস হয়ে যাবে। ওকে, আর জিনিস দেখেন এখানে আছে ইনভয়েসের পাশে আছে ক্রেডিট নোট, তাই না? ক্রেডিট নোট তো আমরা বুঝি বিক্রয় ফেরত। এই জেরোতে কিন্তু আমাদের কুইক বুকে কি ছিল, টাকা পাওয়ার আগে ক্রেডিট নোট, আর টাকা পেয়ে গেলে রিফান্ড রিসিপ্ট। জেরোতে কিন্তু ক্রেডিট নোট ছাড়া আর কিছু না, দুইটাই ক্রেডিট নোটের মধ্যেই হবে, কিন্তু সেটা সিস্টেমে কি আছে আমি দেখাবো। ওকে, তাহলে আমরা কোড থেকে ইনভয়েস করলাম, ইনভয়েস থেকে পেমেন্ট নিতে পারলাম। ওকে, এই যে রিপিটিং কি জিনিস, রিপিটিং মানে হচ্ছে যদি এই ইনভয়েস আপনার আবার করতে হয়, ধরেন এমন কাস্টমার থাকে না প্রতি সপ্তাহে প্রোডাক্ট নেয়, সেম ভাবেই নেয়, সেটা জন্য আপনি রিপিটিং করতে পারেন। এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। হ্যাঁ, এটা এটা আপনি নেক্সট ক্লাসে দেখাবো। এটা আমার মানে কিছুটা অটো করে দেওয়ার মতো আর কি। আপনি প্রতি মাসে এডিট করে দিতে পারবেন, বাট অটো আপনার ওর নামে ওই ডেটে ইনভয়েস পাঠাই দেবেন। ওকে, আচ্ছা এখন ধরেন আমরা নিউ ইনভয়েসে যাই, যেমন আমরা ইনভয়েস করছি, এস্টিমেট থেকে ইনভয়েস করছি, সবগুলোর ক্ষেত্রে তো এস্টিমেট হবে না, সরাসরি ইনভয়েস হবে না কিছু। নিউ ইনভয়েসে যদি যাই, এটা আমরা দুই জায়গা থেকে যেতে পারি, একটা হলো এই ইনভয়েসের ভিতর ঢুকে, আর একটা হলো সরাসরি প্লাস নিউতে গিয়ে, সেলস ওভারভিউ থেকে একটু আগে যেটা দেখাইলাম। টু মানে কার কাছে করব, ধরেন ডি নামে একটা খুঁজি, ড্যানিয়েল হোসেন, এই আমার কাস্টমার। ওকে, এর নামে আমি করছি ধরেন 20 তারিখ, ডিউ ডেট কবে, ডিউ ডেট ধরেন আমার সেপ্টেম্বরের 30 তারিখ, দিছি অনেক লম্বা সময় দিচ্ছি। রেফারেন্স, ওই কোড থেকে যখন আমরা ইনভয়েস করছি তখন কিন্তু কোডের নাম্বারটা রেফারেন্স হিসেবে চলে আসছে। এইখানে আপনি রেফারেন্স আপনার মতো করে দিতে পারেন, ঠিক আছে? সেটা কি দিতে পারেন, ও যে পিওটা দিচ্ছে বা ও যে আপনার সাথে কমিউনিকেশন দিচ্ছে সেটার কোনো রেফারেন্স দিতে পারেন, অথবা যদি আপনার ওর নামে রেফারেন্সেরই একটা কলাম থাকে যে আপনি পরপর কী কী রেফারেন্স তার নামে দেন, এভাবে দিতে পারেন। এটা হলো টোটালি আপনি অ্যাকাউন্ট হিসেবে আপনার উপরে। ওকে, এরপরে দেখেন আইটেম, জাস্ট আইটেমের লিস্ট থেকে আমরা আইটেম সিলেক্ট করব। ডেসক্রিপশনটা ওই নামটাই কেন আসছে, ওই যে আমরা যখন ওই যে এক্সেলটা করছিলাম তখন ডেসক্রিপশনের জায়গায় প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নামটাই দিয়ে দিচ্ছিলাম। ওকে, আচ্ছা এটা কোয়ান্টিটি ধরে নিলাম 4টা, ডিসকাউন্ট আবদ্ধ দিলাম না, ট্যাক্স রেট ধরে নিচ্ছি, এটা আবার কি আছে, আচ্ছা ট্যাক্স রেট ধরে নিচ্ছি 10% সেলস ট্যাক্স। ওকে, তাহলে আমার 200 টাকা করে, 4টাতে আসে 800, আমার টোটাল ট্যাক্স হচ্ছে 10%-এ আসে হলো 80, টোটাল 880। এটা আমি কি করলাম, সরাসরি ইনভয়েস করলাম। এখন এই ইনভয়েসটা যদি আমি এখান থেকে অ্যাপ্রুভ অ্যাড আনাদার করি, তাহলে অ্যাপ্রুভও হয়ে গেল আমার, আর একটা ইনভয়েসের জন্য এই পেজটা আবার ওপেন হয়ে যাবে। অ্যাপ্রুভ অ্যান্ড প্রিন্ট হইলো, অ্যাপ্রুভও হয়ে গেল এবং প্রিন্টের জন্য রেডি হয়ে যাবে, কারণ প্রিন্টটা সিলেক্ট করে দিলে আর এটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, আর এইখানে আমরা কি করতে পারি দেখেন, এইখানে যদি আমরা সেভ করি, এটাকে সেভে কি কি অপশন আছে, সেভ অ্যাজ ড্রাফট, সেভ কন্টিনিউ এডিটিং, সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল, সেভ অ্যান্ড অ্যাড আনাদার।
আমরা ধরেন একে নর্মালি আমরা সেভই যদি করি, সেভ করলে এটা কোথায় থাকবে? এই যে দেখেন ইনভয়েসের আন্ডারে ড্রাফটে একটা কিন্তু দেখাচ্ছে, এখানে ড্রাফটে আছে, তার মানে আমরা ইনভয়েস ক্রিয়েট করে এটা সেভ করে রাখছি, এখনো পাঠাইনি। ওকে, এরপর আমরা এটাকে ওপেন করি। ওপেন করে আমরা যদি এটাকে অ্যাপ্রুভ করি, অ্যাপ্রুভ করলে কি হবে দেখেন, অ্যাপ্রুভ করলেই যখন আপনি অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ করা মাত্রই কিন্তু এটা তখন আপনার রিপোর্টে চলে আসবে, প্রফিট এন্ড লসে হিট করবে, এটা তখন আপনার ব্যালেন্স শিটে চলে আসবে। ওকে, অ্যাপ্রুভ করলাম মানে কি, আমার ইনভয়েস ক্রিয়েট ডান। এখন পেমেন্টের অপশন কোথায় আছে? নিচেই আছে। পেমেন্ট নেওয়াটা আমরা জানি 2-3 ভাবে নেওয়া যায়, আপনি ভেঙে ভেঙেও নিতে পারেন, একবার নিতে পারেন। আপনার পেমেন্ট অপশন কি, কিসের, ক্যাশ টাকা নেবেন না চেকে নেবেন না ব্যাংকে নিচ্ছেন, সেগুলো এখান থেকে হ্যাঁ না 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 না, এটা ইনভয়েস মানে আপনার কোন ফর্ম অর্ডার, এটা আপনার সেন্ড করতে হবে। সেন্ড অপশন হচ্ছে শুধু কোডের ক্ষেত্রে বা এস্টিমেটের ক্ষেত্রে। ওকে, আচ্ছা যদি আমরা ধরেন ইনভয়েসে আসি, ইনভয়েস এটা অ্যাউটিং অ্যাপ্রুভালের দরকার নেই, কারণ আমরা তো অ্যাপ্রুভ করেই দিচ্ছি। এখন আছে কি অ্যাউটিং পেমেন্টে আছে, মানে ইনভয়েস ডান, এখন আমরা পেমেন্টটা নিব। এটা কোনটা? ড্যানিয়েল হাসানের এইটা। এটা আমরা কি ভেঙে ভেঙেও নিতে পারি, এটা আমরা একবার নিতে পারি। 19 তারিখ, এটা ধরলাম 22 তারিখে আমার পেমেন্ট দিছে, পেইড টু আমার আরবিএস ব্যাংকে দিছে, ধরেন আমি একটা চেক নাম্বার দিয়ে দিলাম। ওকে, এটা জাস্ট অ্যাড পেমেন্ট দিয়ে দিলাম। আমার কি হবে, ব্যাংকে টাকা বেড়ে যাবে, আমার ইনভেন্টরি অ্যাসেটে থেকে কমে যাবে, বিক্রি করছি, আমার ইনকাম বেড়ে যাবে। বুঝতে পারলেন কি এই পর্যন্ত? জেরোটা কিন্তু আপনি যদি বুঝে করেন কুইক বুকের থেকে অনেক সহজ। পেমেন্ট অপশন নিজেই দেওয়া থাকে, জাস্ট পেমেন্ট অ্যাড করে অ্যাড পেমেন্ট দিলে পেমেন্ট ডান। আলাদা কোনো উইন্ডোতে যেতে হয় না, কিছু আলাদা আলাদা চেক করতে হয় না, একসাথে সবই আছে। দেখেন আপনি পেইডে যান, পেইডে গেলে এখন ড্যানিয়েল হাসানকে পেয়ে যাবেন। কোনটা কোনটা পেইড, বুঝলেন? আজকে আপনাদের ক্লাস এখানেই খতম। আপনারা সবাই ব্যস্ত যে ভাই বাড়ি যাবে, ঠিক আছে? আমারও শরীর একটু খারাপ, না না আমার শরীর একটু খারাপ। তো আমরা নেক্সট ক্লাসে সবাই একটু চেষ্টা করবেন আর কি, চেষ্টা করবেন 4টার দিকে চলে আসেন, চেষ্টা করবেন, কারণ আপনার লোক এখন না না সব মাঝখানে মাঝখানে একটু অনেকের ঝামেলা থাকে, তো মানে ওটা 4টা ফিক্স করে দিলে। এখন আমি এটা ক্লাসে কেন বলতেছি, মানে দেখা যায় ঘুরে ফিরে এই কয়জন ছাড়া তেমন কেউ আসতেছে না। তা আপনারা যদি 4টার দিকে চলে আসেন, আমি কিন্তু মানে শনিবার আমার অন্যান্য কাজ শেষ করে আমি ধরেন 2:30-3টার মধ্যে ফ্রি হয়ে যাই। তো এই 1-1.5 ঘন্টার জন্য আমি আর বাসায় যাই না, আমি কিন্তু এখানেই থাকি বসে থাকি। তো আপনারা যদি ধরেন 4টার দিকে চলে আসেন, তাহলে নেক্সট ক্লাসটা একটু লম্বা করে করলাম, আরও কিছু জিনিস আলোচনা করলাম। ওকে, তো মানে আপনারা যদি আগে আসতে পারেন, এই ফায়দা আপনারাই নিতে পারবেন। হ্যাঁ, ও প্রজেক্ট ওই দিন আপনি ছিলেন না? ছিলেন না? কে কে ছিলেন না বলেন তো? আপনি ছিলেন না লাস্ট ক্লাসের আগেরটা? আপনি ছিলেন না? এই শোনেন, আপনারা দুজন এখন ওনাদের মেন্টর, বুঝছেন? আপনারা ওনাদের প্রজেক্ট ওটাই প্রজেক্টের ফাইলে দিছে ওগুলো। শোনেন, এই আপনারা গ্রুপে মেইল অ্যাড্রেস গুলো দেন, ওনারা আপনাদেরকে ডিটেলটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? তারপরে আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন কি কি বুঝছেন আর কি কি বুঝেন নাই, নেক্সট ক্লাস গল্পগুলো বুঝিয়ে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।